সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। শুরু করছি আমাদের TVN24 নিউজ নেটওয়ার্কের দ্য ভিউজ প্রোগ্রাম। আপনারা ভিউজ সবসময় দেখে থাকেন, বিভিন্ন বিষয়ে আমরা আলাপ করে থাকি। সেই হিসেবেই যথারীতি আমরা আজকেও আছি এভাবে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য বা আমাদের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো শেয়ার করার জন্য। আছেন আমাদের সঙ্গে আজকে আমাদের অত্যন্ত দক্ষ একজন ইয়াং পটেনশিয়াল অ্যাটর্নি, আমাদের অ্যাটর্নি সুরাইয়া রহমান, শি ইজ হিয়ার উইথ আস। এবং আছেন নিকি রিয়াদ, আমাদের গেহি ইএন অ্যাসোসিয়েটসের কর্মকর্তা, যিনি সার্বক্ষণিক আমাদেরকে সাহায্য করেন এবং প্রোগ্রামের সময় খুব সুন্দর করে গুছিয়ে সব কিছু তুলে ধরার চেষ্টা করেন। আর আমি এফ ইসবাউজ্জামান আছি আপনাদের সঙ্গে সঞ্চালক হিসেবে। আর যারা দর্শক এই মুহূর্তে আমাদের সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন, স্পেশালি ফেসবুক, তাদের জন্য রইল শুভেচ্ছা। অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য দিতে ভুলবেন না। পরবর্তীতে যারা আমাদের অন্যান্য সোশ্যাল হাবে ঢুকবে ইউটিউবে, তাদের জন্য রইল অগ্রিম শুভেচ্ছা, তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যথারীতি যারা সরাসরি আমাদের স্টুডিওতে সংযুক্ত হতে চান থ্রু ওভার দ্য ফোন, এই নাম্বারটা আমরা জানি, আপনারা জানেন 6463079828। এই নাম্বারে আপনারা যথারীতি প্রশ্ন রাখবেন। একটা প্রশ্নের সীমাবদ্ধ থাকার চেষ্টা করবেন, যাতে আমরা সবাইকে সুন্দরভাবে তুলে ধরতে পারি, অ্যাকোমোডেট করতে পারি। পিছনে কোনো নয়েজ রাখবেন না। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে বিনীত অনুরোধ। তো আজকে যে বিষয়টি খুবই খুবই ইন্টারেস্টিং এবং খুবই কাজে লাগবে যারা বাংলাদেশে আছেন বা বিভিন্ন প্রান্তে আছেন। ইউএস এমবিসিতে যারা ইন্টারভিউতে যাবেন, কি প্রস্তুতি নেওয়া উচিত, কি কি কৌশল অবলম্বন করলে আমরা ইন্টারভিউতে সাকসেসফুল হতে পারবো এবং ভালোভাবে আমরা ইন্টারভিউটা ফেস করতে পারবো কনসুলারের সঙ্গে, সেটা ইউএস এমবিসি ঢাকা হোক বা যে প্ল্যাটফর্মে আপনি থাকেন, যে জায়গায় থাকেন আপনার এখানে বিশ্বের বিভিন্ন প্রান্তে, তাদের জন্য কি করণীয়, সেই ব্যাপারেই আমরা আজকে এই সাবজেক্টটি চুজ করেছি। সো অ্যাটর্নি সুরাইয়া, as usual, very welcome. Thank I know you. you're very pretty much busy, but thank you for coming and giving us the time. Thank So you. floor is on yours. Thank you. So today we're going to talk about the interview. How important is the interview? I mean, at times it can be very important. At times it's almost a formality. Nothing important happens during the interview. So we'll go step by step and talk about the different types of interviews. Our topic today is consular interviews, but we will talk about all kinds of interviews: your green card interview in the United States, your N400 citizenship interview. And now I'm talking about the interview itself, where you go into the building, you see an officer, and you answer questions. So we can go step by step about what happens during those interviews today. থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, অ্যাটর্নি সুরাইয়ার কথা আপনারা বুঝতে পেরেছেন আশা করি। এবং নিকি আজকে যে সুন্দর করে ইন্ট্রো দিলেন আমাদের অ্যাটর্নি সুরাইয়া, সেটাও আপনার বলা উচিত, কারণ হলো দর্শকরা খুব ধৈর্য সহকারে শুনবেন, কারণ এটা আপনাদের একটা টিপস, এটা আপনার মনে করবেন একটা হাতের খড়ি। এবং যেহেতু একজন অ্যাটর্নি তার অভিজ্ঞতার আলোকে শেয়ার করছেন, এটা অবশ্যই আপনারা আমলে নেবেন, সেটাই আমি আশা করব। আর TVN24 তো আপনাদের সেবা সবসময় নিয়ে আমরা চাই যে আমাদের তথ্যগুলো যেন সত্যি কাজে লাগে আপনাদের, এবং আমাদের দর্শকদের যেন সেবা হয়, সেটাই আমাদের মূল আকাঙ্ক্ষা, মূল উদ্দেশ্য TVN24 টেলিভিশনের। নিকি, আপনি যদি একটু শেয়ার করতেন প্লিজ। জি, ধন্যবাদ। আজকে অ্যাটর্নি সুরাইয়া আলোচনা করছেন বিভিন্ন ইন্টারভিউ সম্বন্ধে। উনি প্রথমে বলেছেন ইন্টারভিউ হতে পারে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যেখানে আপনার অনেক কিছু নির্ভর করছে। আবার এটা হতে পারে যে শুধু একটা ফর্মালিটিস, কারণ ওদের কাছে তো আপনার সমস্ত ডকুমেন্টস আছে, সমস্ত ইনফরমেশন আছে। সো এটা শুধু একটা ফর্মালিটিস হতে পারে, অথবা কারো কারো ক্ষেত্রে এটা একটা ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস হতে পারে। তাই উনি প্রথমে বলেছেন যে উনি কনসুলার ইন্টারভিউ সম্বন্ধে আলোচনা করবেন, যেটা মানে হচ্ছে সাধারণত ঢাকা এমবেসিতে, আমেরিকান এমবেসিতে যে ইন্টারভিউটা হয়ে থাকে আপনারা এই দেশে আসার জন্য, যে কোনো ক্যাটাগরি হতে পারে, সেই কনসুলার ইন্টারভিউ সম্বন্ধে উনি প্রথমে আলোচনা করবেন। তারপর উনি আলোচনা করবেন, যেমন ধরেন আমেরিকাতে বসেও আপনারা যে সমস্ত মনে করেন গ্রিন কার্ডের ইন্টারভিউ দিচ্ছেন, সেটা একটা হতে পারে। তারপর সিটিজেনশিপের ইন্টারভিউ হতে পারে এই দেশে। সো ঢাকা এবং আমেরিকা বসে যে সমস্ত ইন্টারভিউ আপনারা দিচ্ছেন, সেই ইন্টারভিউ সম্বন্ধে আজকে অ্যাটর্নি সুরাইয়া আলোচনা করবেন। আপনারা মনোযোগ দিয়ে শুনতে থাকুন। জি জি, অ্যাটর্নি সুরাইয়া, আমরা জানি ইন্টারভিউ তো হচ্ছে, প্রতিনিয়ত ইন্টারভিউ হচ্ছে, সেটা ইউএস এমবেসি ঢাকা হোক আর অন্যান্য গ্লোবালি অনেক জায়গায়, আমাদের সিঙ্গাপুর হতে পারে, দুবাই হতে পারে, লন্ডন হতে পারে, ইন্ডিয়া দিল্লিতে হতে পারে। তো কি আসলে কি করণীয় হবে, মানে
হোয়াট উইল বি দ্য বেস্ট, মানে দর্শকের জন্য আমরা বা যারা ইন্টারভিউয়াররা যারা আছেন, যারা ইন্টারভিউ দিতে যাবেন তাদের জন্য আসলে মেইন কি করণীয়, মানে ডকুমেন্টেশন থেকে শুরু করে এভরিথিং? So there's two main purposes of the interview. So the first main purpose is the officer wants to see that the documents that have been submitted, the forms that have been submitted, that there are no corrections that need to be made. So a lot of people, they're worried, oh, I didn't answer the question correctly, what's going to happen? It's okay, because that is the whole point of the interview. You go to the interview and the officer is going over, reviewing the questions with you to make sure that the questions that you answered them correctly. If you want to change them, if you want to update them, the interview is the time to do it. That is the correct time. That is one of the purposes of the interview. The other purpose of the interview is the officer might have some questions, questions that might be raised by either a background search or whatever's been filed already in the past. They want to ask you more questions about it and clarify that there's nothing that would prevent them from granting you the visa or granting you your green card or your citizenship. They want to check against what's in the file. They want to hear your response. So that is the main purpose of the interview. And of course, when you go in, you have to give your fingerprints and your photo. So they are going to confirm that you are the person who's applying, and you're not sending some, imposter to come do your interview for you. So those are the main purposes of the interview. নিকি, আপনার দৃষ্টি actually, আচ্ছা, অ্যাটর্নি সুরা বললেন যে ইন্টারভিউর আসলে মেইন দুইটা কারণে ইন্টারভিউ হয়ে থাকে। প্রথম পারপাসটা হচ্ছে যে আপনি যে সমস্ত ইনফরমেশন তাদেরকে প্রোভাইড করেছেন, যে সমস্ত আপনার নাম, ঠিকানা, বয়স, অ্যাড্রেস, আরো সমস্ত ইনফরমেশন যা যা আপনি অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে লিখেছেন সেগুলো সব কারেক্ট আছে কিনা, অথবা আপনি ওই সময়ে হয়তো বলতে পারেন, এডিট করতে পারেন, অথবা চেঞ্জ করতে পারেন যে আমার ভুল হয়ে গেছে, আমার অ্যাড্রেসটা আসলে এইটা না, অথবা আমার এই তারিখটা একটু ভুল হয়েছে। আপনি এই জিনিসগুলো সেই সময় কারেকশন করতে পারেন। সেই জন্য এই কারেকশন করার একটা সুযোগ আপনার 1 নাম্বার ইন্টারভিউর সময়। আর 2 নম্বর কারণটা হচ্ছে যে ওনারা দেখছেন যে আপনি আপনার ফটোর সাথে আপনাকে মিলিয়ে দেখছেন, আপনি যার ছবি দিয়েছেন আপনি সেই ব্যক্তি কিনা, অথবা অন্য কারোর হয়ে আপনি ইন্টারভিউ দিতে আসছেন কিনা, অথবা ওদের নিজস্ব কিছু প্রশ্ন থাকতে পারে যে আপনার আগের ব্যাকগ্রাউন্ডে আপনার আগে কিছু ঘটনা ঘটেছিল কিনা, অথবা আপনি আগে ফাইল করেছিলেন কিনা, আগের কিছু ইনফরমেশন, অথবা ওদের মনে যে কোনো প্রশ্ন যদি এসে থাকে সেই জিনিসগুলো যাচাই বাছাই করার জন্য এই ইন্টারভিউ হতে পারে। সো 2টা কারণ, 1 নাম্বার আপনার ইনফরমেশন ঠিক আছে কিনা, আর 2 নাম্বার ওরা আপনাকে যাচাই বাছাই করছে, সেটার উপরেই ডিপেন্ড করছে আপনাকে সিটিজেনশিপ গ্র্যান্ট করবে কিনা, দিবে কিনা, অথবা আপনি গ্রিন কার্ড পাবেন কিনা, অথবা আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে আসতে পাবেন কিনা। সো এই সমস্ত কারণেই ইন্টারভিউ হয়ে থাকে। ধন্যবাদ। দর্শক, ইতিমধ্যেই আপনারা দেখছেন আমাদের অ্যাটর্নি সুরাইয়া এবং নিকি আপনাদের জন্য অনেক কিছু শেয়ার করছেন। আপনারা অবশ্যই এটা আমি বারবার রিকোয়েস্ট করছি যেন আপনারা এটা আমলে নেন। যারাই এই ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছেন, সেটা ঢাকাতে হোক আর অন্যান্য যে কোনো জিওগ্রাফিক্যাল লোকেশনে হোক না কেন, যে কোনো সিটিতে হোক, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা এত গুরুত্বপূর্ণ, ক্যাটাগরি যেটাই হোক, ইমিগ্রেন্ট, নন ইমিগ্রেন্ট ভিসা, রাইট? So it's applicable to all categories. It is not only for immigrant visa or non-immigrant visa. আপনার অন্যান্য বিজনেস ক্যাটাগরি আছে, বিভিন্ন ক্যাটাগরি আছে। তো সবগুলো মিলিয়ে এটা হচ্ছে। So what will be actually the next step we can really share with the community? So at a consular interview, what's going to happen is you go to your interview. Of course, only the applicant can attend. Attorneys you do not have the right to an attorney at a consular interview, which means abroad at an embassy. Even the petitioner cannot come to the interview. Only the applicant can come to the interview. At the end of the interview, the officer is going to ask you some questions. And then at the end of the interview, the officer will let you know that, they're going to grant your case or grant the visa, or they're going to give you a refusal worksheet, which tells you exactly on what ground they refused your visa and whether or not you can correct it or how it can be corrected. So
just because somebody is refused a visa does not mean it's the end of the world. It's very important if you or a family member has been denied a visa at the embassy that you go see an attorney with that refusal worksheet. Because often there are steps that need to be taken right away after the refusal. So if somebody is found inadmissible means that there are certain grounds that the law prescribes that if these grounds are found, then that person is not eligible for a visa. For example, if a person is found that likely to be a public charge, that means that the officer believes that they would come to the United States and take advantage of government benefits, of public benefits after they come to the United States, then that is a ground of inadmissibility. If it turns out that it's a spousal case and the applicant has not established, or the petition is approved, so that's fine, but they need to continue to show that the relationship is still active, and they need to bring to the interview photos with their partner, joint documents with their partner. They need to show that the marriage is still continuing. If that's not there, the officer might deny it on that basis. And that can be overcome as well. So there are processes in place to respond to a visa refusal, and that's important to keep in mind. Don't think that that's the end of the road after the refusal. There are steps which may be taken depending on the reason for the refusal. Wow, thank you very much. দর্শক অনেকগুলো কথা বললেন আমাদের অ্যাটর্নি সুরাইয়া, অত্যন্ত সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে তুলে ধরেছেন, যেটা আপনাদের কাজে লাগে অবশ্যই। নিকি, আপনাকে একটু শর্ট ভাবে এটা বলেন। আমাদের দুজন দর্শক আছেন টেলিফোনে, আমরা ওনাদের কলগুলো নিয়ে নিব আপনারা বলার পর, প্লিজ। অ্যাটর্নি সুরাইয়া শুরু করেছেন কনসুলার ইন্টারভিউ নিয়ে। কনসুলার ইন্টারভিউ মানে হচ্ছে বাংলাদেশ কনসুলেট, আমেরিকান কনসুলেট ইন বাংলাদেশ, সেখানে যে ইন্টারভিউগুলো হয় সেগুলো কিভাবে হয় সেখানে উনি প্রথমেই বলেছেন আসলে ওখানে একমাত্র আপনি যার জন্য আপনি যাচ্ছেন, আপনি যদি ভিসা প্রার্থী হয়ে থাকেন, শুধুমাত্র আপনি অ্যালাউ হবেন সেই ইন্টারভিউ রুমে, ওখানে কোনো অ্যাটর্নি অ্যালাউ হবে না। এবং পিটিশনার মানে যে আপনার জন্য অ্যাপ্লাই করেছে সেও কিন্তু সেখানে অ্যালাউড না, শুধুমাত্র আপনাকে ওখানে প্রশ্ন করা হবে। তারপর সেখানেই ডিসিশন নেওয়া হবে তারা আপনাকে ভিসা দিচ্ছে কিনা, গ্র্যান্ট করছে কিনা অথবা রিফিউজ করছে কিনা, তার মানে তারা আপনাকে ভিসা দিচ্ছে কিনা অথবা মানা করে দিচ্ছে কিনা। এখন উনি বলেছেন যে রিফিউজালও যদি করে থাকে, আপনাকে যদি ওখানে ভিসা রিফিউজ করে মানে না দেয়, তার মানে আপনাকে ভেঙে পড়বেন না, কারণ ওখানেই তার মানে না যে এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, মানে আপনার জীবন ওখানেই শেষ হয়ে যাচ্ছে, তা না। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. তো রিফিউজালের কারণগুলো কি সেগুলো দেখতে হবে। সেখানে উনি প্রথমে বলেছেন যে ওনারা যেটা দেখে যে আপনি আমেরিকায় এসে আপনি কোনো পাবলিক চার্জ পাবেন কিনা, যেমন মনে করেন যে আপনি কোনো উদাহরণ দিয়ে বলি আমি, যেমন ধরেন আপনার যদি কোনো যে কারণে মেডিকেল টেস্টগুলো করা হয়, আপনার যদি কোনো বড় ধরনের কোনো অসুস্থতা থাকে, তাহলে আপনি ওই অসুস্থতা নিয়ে আমেরিকায় আসলে আপনি এখানে গভর্নমেন্টের কাছে বেনিফিট চাবেন যে আমার এই অসুস্থতা এই। সো এই জিনিসগুলো ওরা দেখে যে আপনি আমেরিকা এসে আমেরিকার সরকারের জন্য একটা বোঝা হয়ে যাচ্ছেন কিনা। সো এই ক্ষেত্রে আপনার ভিসা রিফিউজ হতে পারে। আরও হতে পারে যেমন ধরেন আপনি হাজব্যান্ড ওয়াইফের জন্য, ওয়াইফ হাজব্যান্ডের জন্য করেছে, সেখানে ওরা দেখে রিলেশনশিপটা এখনো অ্যাক্টিভ আছে কিনা, আপনারা এখনো হাজব্যান্ড ওয়াইফ কিনা, আপনারা প্রপার জয়েন্ট ডকুমেন্ট, আপনাদের যে ম্যারেজ হয়েছে সেই সমস্ত আপনাদের একত্রে
থাকার যে প্রমাণ সেগুলো আপনারা দিয়েছেন কিনা, এগুলো সবগুলো মিলে রিফিউজাল হতে পারে যদি না দেন। সেজন্য আপনাদের রিফিউজ হলে ওখানে একটা ডেট দেওয়া হয় যে এতদিনের মধ্যেই প্রপার ডকুমেন্ট নিয়ে আবার আপনি যেতে পারবেন, রেসপন্স করতে পারবেন। সো সেগুলো নিয়ে আপনি আবার যেতে পারবেন। সো সেই জন্য উনি বলছেন যে রিফিউজ হয়ে গেলেই আপনার জীবন সেখানে শেষ না, সেখান থেকেই আবার নতুন করে আপনি ভিসা অ্যাপ্লিকেশনটা শুরু করতে পারবেন। দর্শক আপনারা অত্যন্ত সুন্দর, ধন্যবাদ নিকি। আপনারা শুনলেন এই কথাগুলো বললেন, অবশ্যই আপনারা এটা আমল নেবেন। বাবা বলছি এগুলো আপনার নোট করে রাখেন, কি কি প্রস্তুতির একটা বিরাট ব্যাপার, এবং এটাকে যাতে আপনাকে মেকশিওর করবেন যেন আপনাকে রিফিউজ না হতে হয়, সেটাই হচ্ছে ওনারা বারবার বলছেন যে আপনাদের প্রস্তুতিটা খুবই প্রয়োজন। আর ইতিমধ্যে আমাদের দুজন দর্শক আছেন ফোনে। কে আছেন আপনার নাম বলে প্রশ্ন করুন প্লিজ। সুপ্রিয় দর্শক কে আছেন? জি আপা। আমি আলবারা থেকে শাহাদাত বলতেছিলাম। জি, আপনার প্রশ্নটা করুন ভাইয়া। আমার প্রশ্ন হলো, আমি সামনের মাসে সিটিজেনশিপ অ্যাপ্লাই করব। তো আমার দুটো প্রশ্ন ছিল। আমি অ্যাসাইলাম ক্যাটাগরিতে গ্রিন কার্ড পাইছিলাম, তো ওইখানে তো একটা প্রশ্ন থাকে যে আমি কখনো অ্যারেস্ট হয়েছি কিনা। তো আমি তো বর্ডার ক্রস করে আসছি, তাহলে ওইখানে কি ওই ডকুমেন্ট গুলো কি দেখাতে হবে না ওইটা অ্যারেস্টের পর্যায়ে পড়ে না? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি সিটিজেন ফাইল ফ্রি অ্যাপ্রুভালের জন্য মানে কত হাজার ট্যাক্স ফাইল থাকতে হয়? মানে আমি তো ম্যারিড বাট সিঙ্গেল ট্যাক্স ফাইল আর কি, যেটা আমার ফ্যামিলি অ্যাপ্লাই করা হয়েছে, এখনো মানে এখানে আসা হয় না আর কি। মানে Yeah, you understand what I mean? Yes. So, of course, it's not legal advice, but I believe the full question on the N400 citizenship application says including any immigration arrests. So, if that's the case, you will have to disclose the detention at the border. And again, that's the whole point of the interview. You go to the interview and you can clarify that that is your only arrest. There's no other times you've been arrested. And of course, the officer should be able to see that how many times you've been arrested. They have access to all of that information. ধন্যবাদ, ধন্যবাদ। দর্শক আপনি আশা করি পেয়েছেন। নিকি ওনার উত্তরটা একটু ভালো করে সঠিক, তাহলে ওনার সুবিধা হবে। ওনার প্রশ্নটা যে হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তরে অ্যাটর্নি সুরাইয়া বলছেন হ্যাঁ, আপনি আসলে সিটিজেনশিপের অ্যাপ্লিকেশনে ওখানে যে অ্যারেস্ট গুলো জানতে চায়, সেখানে ইমিগ্রেশনের কারণেও কোনো অ্যারেস্ট হয়েছেন কিনা সেটাও জানতে চায়। তার মানে আপনি যে বর্ডারে অ্যারেস্ট হয়েছেন সেটাও উল্লেখ করতে হবে, এবং ওদের কাছে সমস্ত ইনফরমেশনই থাকে, ওরা তখন যাচাই বিছাই করেই আপনার সিটিজেন দিবে। কিন্তু আপনাকে উল্লেখ অবশ্যই করতে হবে যে আমি বর্ডারে অ্যারেস্ট হয়েছিলাম। আর উনি মনে হয় আরেকটা কোশ্চেন করেছিলেন যে ফি ওয়েভার চাচ্ছেন উনি, মানে ফিটা যদি না দিতে হয় তাহলে ওনার 4 জনের জন্য ইনকাম লেভেলটা কত হলে উনি ফি ওয়েভ পাবেন, সেই প্রশ্নটা উনি করেছেন। অ্যাটর্নি সুরাইয়া যদি বলেন। Yes, so for the fee waiver for a household of 4, the threshold income is $46,800 for a household of 4. So if you have a tax return showing that you make less than that, you could apply for a fee waiver with your N400. That could be allowed. Okay, thank you. তার মানে $46,800 না? এর নিচে যদি আপনার হয় 4 জনের জন্য, তাহলে আপনি ট্যাক্স সার্ভিসে দেখান, তাহলে আপনার ওয়েভে পাওয়ার হাই পসিবিলিটি নাকি? জি, আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ। দর্শক কে আছেন পরবর্তী কলার? নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম রহমান, জামাইকা থেকে বলছি। জি, আমার একটা প্রশ্ন ছিল যে আমার ফুপুর জন্য আমার চাচা অ্যাপ্লাই করেছিলেন 2005 সালে, বাট তখন কোনো কারণে পরে আর কন্টিনিউ করেন নাই, বাট আবার 2009 সালে কেসটা রিওপেন করেছেন। কিন্তু আমরা পেপারে সবসময় প্রায়োরিটি ডেট 2005 দেখে আসছি। তো এখন ওনার ডিকিউ পেয়েছেন, 4 মাস হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে ওনার কি মানে 2005-এর হিসাব করে ইন্টারভিউ ডেট পাবেন, নাকি পরে যেটা ওপেন হয়েছে সেটা ধরে? His uncle applied for his aunt. Her uncle? আমি যদি বলে দিই, প্রশ্নটা আসলে ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছে F4 ক্যাটাগরি। প্রথমে 2005-এ করেছিলেন, পরে কোনো কারণে ওইটা ফলো আপ করা হয়নি, সেজন্য উনি আবার 2009-এ অ্যাপ্লাই করেছেন। তো ওনার প্রশ্নটা হচ্ছে ওনারা একটা চিঠি পেয়েছেন কিন্তু আর কোনো কিছু পাননি। ওনারা জানতে চাচ্ছেন যে ওনার কেসটা কি তাহলে 2005-এর হিসাবে হবে না 2009-এর হিসাবে হবে, এটা উনি জানতে চাচ্ছেন, প্রায়োরিটি ডেট। So we have to analyze what happened to that 2005 petition. Did it get denied, or
Yeah, I need more information because, and even if it got approved, there's the issue of waiting too long to apply, because the rule is you have to apply within 1 year of your priority date becoming current. And as we all know, it's been stuck at March 2008 for a while now. So we're way past 2005, which must have been years ago that it became current. So even if that case was approved, the 2005 case approved, there's an issue of why didn't they apply for the visa in time. রাইট দর্শক, আপু আপনি আপনার উত্তর পেয়েছেন আশা করি। অ্যাটর্নির প্রশ্নটা যেটা উত্তর দিয়েছেন আপনি বুঝতে পেরেছেন যে 2005 সালে যেহেতু আপনাদের এটা অ্যাপ্রুভ হয়েছিল, আপনার কেন এটা করেন, উনি কেন আবার এটাকে আবার 2009 সালে অ্যাপ্লিকেশন করেছেন, এটার কারণটা কি ঠিক সঠিক স্ট্যাটাসটা বোঝা যাচ্ছে না। তো আপনাদের প্রায়োরিটি বেসিসটা কি হবে, আপনাদের যদি কোনো চিঠি পেয়ে থাকেন সেটা নিয়ে আপনি একজন লয়ার অফিসে যেতে পারেন, দেখলে তারা জিনিসটাকে ক্লিয়ার করে দিবে আশা করি, তাই না? রাইট, yes. ওকে। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম, আমি কুইন্স থেকে বলছি, সাইদা। আমি আমার আব্বু আম্মুর জন্য 2022 তে অ্যাপ্লাই করেছিলাম। আমার আব্বু 2023 তে ইন্টারভিউ হওয়ার পর উনি ভিসা পেয়েছেন, কিন্তু আমার আব্বুর ভিসার ডেট 2023 এর জানুয়ারি মাসে ছিল। কিন্তু ওরা ভিসা অফিস ওনাকে ভিসা দেয় নাই, আর ওনারা বলছে ওনাকে 8টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। আমরা অ্যান্সার গুলো সব সাবমিট সাথে সাথে করেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত ওরা এখনো কিছু জানায়নি। আমি সাপোর্ট সেন্টারে ইমেল, তারপর ওদেরকে অনেক কল করছি, কিন্তু ওরা এখনো কিছু জানায়নি। আমি এখন কোথায় হেল্প পেতে পারি এই ব্যাপারে? Yeah. So the issue with delayed cases at the embassy is that the courts are, so the next step would be to file a lawsuit in court. That would be your only option. Of course, you can do the follow-ups with their their follow-up appointment system, the electronic system that they have. But usually those are futile. So your parents were interviewed in 2022. That is a long time ago. That's 2 years ago. The next step would be to file a lawsuit. However, with consular cases, we are competing against what's called the doctrine of consular non-reviewability, which is a big phrase, but in the end, what it means is the courts have said that it is not in their jurisdiction, it is not in their power to comment on cases, on decisions completed at a U.S. embassy, because if you want to go into the reasoning behind it, they don't want to interfere with our relations with other countries. So we're competing against that. So you can file a mandamus. I think, Suraya, in between, I'm sorry to interrupt. In between, she told that her mother is okay, but her father is, and they have been asked to answer 8 questions. Yeah. She answered, they have submitted. After that, she's trying to communicate with them, but she don't find where to go. Yeah, this is a very typical scenario. Yeah. This is a very typical scenario. They put in an administrative processing, and they have the questionnaire that they send. So as I mentioned, the solution would be a lawsuit for unreasonable delay. It might be that the government attorney might work with you, work on your case, and see if there's a resolution that can happen outside of the court. But again, the court might strike the case, might dismiss your case based on the doctrine that I just mentioned. But the short answer is you can consider a lawsuit. Okay. আশা করি আপা আপনি বুঝতে পেরেছেন। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, নাম আপনার প্রশ্নটা বলেন ভাইয়া। আমি 2020 সালে AC1 ডিভিশন নিয়ে আমেরিকা আসলাম। আমি ইউএস সিটিজেন বিয়ে করছিলাম। আমার প্রশ্নটা হচ্ছে ICJ1 এই ওয়েবারটা যদি অ্যাপ্রুভ হয় উইদাউট ইউএস বাংলাদেশে যাওয়া ছাড়া কি এখানে কোনো কিছু করা যাবে, বা গ্রিন কার্ড পাওয়া যাবে এখানে বাংলাদেশে যাওয়া ছাড়া? আপনার পিছনে নয়েজ হচ্ছে ভাইয়া, একটা বেলের আওয়াজ শুনছি। নিকি, আপনার কাছে আমার অনুরোধ, প্রশ্নটা আপনি বুঝতে পেরেছেন আশা করি, না?
হ্যাঁ, উনি বলছেন ভাই আপনি একটু লাইনে থাকেন। 2020-তে উনি এসছেন C1 ডিভিশন ভিসা নিয়ে, তারপর উনি ইউএস সিটিজেনকে বিয়ে করেছেন। জি। উনি আসলে এখন জানতে চাচ্ছেন যে কোনো ওয়েভার লাগবে কিনা, অথবা এখানে বসেই উনি গ্রিন কার্ড পেতে পারেন কিনা, ইন্টারভিউ পাবেন রাইট কিনা। রাইট 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 So is there any opportunity for that? Yes. So, I'm assuming this caller has an attorney. And I'm sure that their attorney has told them that the C1D is a bar to applying for a green card in the United States, except under certain exceptions. And that exception would be if the C1D visa was fraudulent. And what does that mean? That means that, at the interview, you're in a dire situation and you had to get this visa because it was your only way out. You had no intention to get on a ship, or you had no intention to work on a ship, but that's the visa you came on. And then what would happen is you would apply for the green card here, and you would file a I-601 waiver for fraud for applying for that C1D visa fraudulently. So that would be the only way to apply here. Otherwise, yes, you are correct. You would have to do an I-601A, which requires you to travel abroad and do consular processing. But of course, you can apply for the spousal PIP program if you've been here for 10 years and you're married to a U.S. citizen, which you said you were. Of course, as we all know, that program is on hold. So there's a lot of ifs, ands, and buts. I would recommend you speak to your attorney if you don't have one. Of course, you can come speak to us. You can, give us a call, and we'd love to speak to you. ধন্যবাদ। আশা করি আপনি বুঝতে পারছেন। নিকি, আমরা একটা ছোট্ট বিরতি যাওয়ার আগে আপনার কাছ থেকে ওনার জন্য ছোট্ট যে কথাগুলো বলছেন এটাকে সূত্র আকারে টিপস আকারে ওনাকে বলেন কি করতে হবে। অ্যাডমিনিস্ট্রেটর প্রথমে বলে দিয়েছেন ভাই আপনার জন্য C1D ভিসার অ্যাকচুয়ালি মেইন ক্রাইটেরিয়া হচ্ছে যে বার থাকে যে আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, কিন্তু আপনার কিছু সার্টেন সিচুয়েশনে আপনি করতে পারবেন, যে কি কারণে আপনি ওখানে জয়েন করেছিলেন, কি কারণে আপনি ফিরে যেতে পারবেন না ওদের সাথে, আপনার যদি কোনো নির্দিষ্ট কোনো কারণ থাকে সেই সমস্ত নিয়ম দিয়ে কারণ দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। সেই ক্ষেত্রে অবশ্যই 601A ওয়েবার দিয়ে অ্যাপ্লাই করে আপনাকে দেশে গিয়ে ইন্টারভিউ দিতে হবে। আর তাছাড়া আপনি যদি এখানে 10 বছরের জন্য মতো থেকে থাকেন এবং আমেরিকান সিটিজেনকে বিয়ে করে থাকেন, তাহলে কিন্তু আপনি স্পাউজাল PIP পেরোল ইন প্লেস প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারেন। ওটাকে সুযোগ আছে। জি জি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতি, দর্শক আমাদের সঙ্গে থাকুন। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। বিরতির পর আমরা ফিরে আসলাম। খুব চমৎকারভাবে আমরা আজকের যে বিষয়টি নিয়ে আলাপ করছিলাম, দর্শক আমাদের সঙ্গে অলরেডি আছেন, আমরা দর্শকের করে কল নিচ্ছি। নিকি, আপনি আশা করি আছেন। তো আমরা আজকে যে কথাগুলো বলছিলাম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনেক কিছু বলেছেন, শেয়ার করেছেন, বাট মেইন যেটা হচ্ছে যেটা টিপস গুলো আমরা দিচ্ছি দর্শকদেরকে, সেই টিপস গুলো ওনারা কাজে লাগাইতে হবে, রাইট? সো দ্য পয়েন্টস ইউ আর গিভিং এন্ড শেয়ারিং, that is very important for the interviews. Yes. Right? So whoever is the candidate, whoever is going, because they don't have a lawyer with them, they don't have even the petitioner with them. Yeah. So they have to resolve the issues by themselves. Yes. Right? Yes. Along with the family members. That is very, very important factor for that to succeed in the interview. Yes. Yes. And people should have very much getting, embarrassed or nervous, by asking questions. Sometimes they have communication problem too. You cannot take the interview either. You are able to take the interview No, also? No. So, Yeah. দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্লিজ আপনার ওকে সো the line got disconnected, I believe. Okay. Now আমরা যে এই যে কথাগুলো আমরা বলছি দর্শক, আশা করি আপনারা অনেক দর্শকে আমাদের কাছে কল করেছেন। ফেসবুকে আমি কতগুলো কোয়েশ্চেন দেখছি। তো আমি ফেসবুকে যে কোয়েশ্চেনটা আছে আমি একটু নিতে চাই। জনাব আমাদের এখানে একজন আছেন কামরুন খান, মানে ওয়াচিং এভরি টাইম
She is the first responder. Whenever I open the Facebook, Yeah. a Kamrun Khan is there always. Thank you so much for watching. Watching, and I should really Yes. express our gratitude. She is the first one, always there. Yes. And there is another one, Mr. Gentleman, Mr. Zohrul Islam. He's telling that very nice discussion going on. So people are appreciating our efforts, Yes. which is very much, I feel very comfortable when people appreciate your job. Yes. And we are, of course, a part and parcel of the TBN24 family. You are also a part of TBN24. You are, in fact, a pillar of TBN24 Thank family you. because you are sharing your expertise, your experience, and your daily life activities with the immigrants, with the different categories, right? Yes. So these are the very factual sheets, like Nikki. She's also doing the same thing Absolutely. and sharing with us. And our valuable viewers, our audiences, they get 100% benefits. Yes. And our main effort is to help each other. So this is the good part of our TBN24 and the news network with আপনাদের আপনারা আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই এবং আমরা আপনাদের কথাই বলি আপনাদেরকে কিভাবে সুন্দরভাবে হেল্প করা যায় এই যে নিকি আছে সুন্দর করে কথা বলেন আমাদের নুসরা সুরিয়া আছেন এখানে তারাও আপনাদেরকে হেল্প করছেন কথাগুলো আপনারা কাজে লাগাবেন নিকি আপনার কাছ থেকে একটা জিনিস শুনতে চাচ্ছিলাম এই যে পিআইপি প্রোগ্রামের কি অবস্থা বেসিক্যালি শি ইজ অলসো ইন ইউর হোম হোয়াট ইজ দ্য লেটেস্ট পিআইপি So it's still the same. The program is on hold, but USCIS is accepting the application and is generating the biometrics, is processing the biometrics, but they cannot make a decision. There's still an injunction on the decision. So my recommendation is the same as before, which is you can still apply. I recommend applying. We don't know ultimately what's going to happen with the program, but you definitely want to make sure your application is filed and you have your place in line should the program become active again. দর্শক এই যে পিআইপি প্রোগ্রামে যেটা প্রেসিডেন্ট বাইডেনের যে নতুন যে প্রকল্পটি যেটা প্রজেক্টটা হাতে নিয়েছেন এটা আপাতত টেম্পোরারি স্টোর আছে বাট এটা স্ট্যাটাস কো অবস্থায় আছে বাট স্টিল যে অফারটা ছিল সেটা ভ্যালিড আছে ইউ ক্যান অ্যাপ্লাই অ্যান্ড ইউ উইল গেট দ্য রিপ্লাই ইমিডিয়েটলি নিকি আপনি পিআইপি যে অবস্থাটা একটু তুলে ধরতেন হাউ ইজ দ্য ট্রাফিক হাউ পিপল আর ইন্টারেস্টেড ইন দিস হাউ ইউ আর গেটিং নিউ অ্যাপ্লিকেন্টস অন দ্যাট আপনারা কি নতুন অ্যাপ্লিকেশন পাচ্ছেন হ্যাঁ অ্যাটর্নি সুরাইয়া প্রথমে যে কথাটা বলেছেন যে বাইডেন পেরোল ইন প্লেস প্রোগ্রামটা এখনো হোল্ড করা থাকলেও ওরা এখনো অ্যাপ্লিকেশন নিচ্ছে এবং অ্যাপ্লিকেশন করার পর আপনাকে রিসিপ্ট লেটার দিয়ে দিচ্ছে এবং তারা আপনাকে ফিঙ্গারপ্রিন্টও জেনারেট করে দিচ্ছে ফিঙ্গারপ্রিন্টের অ্যাপয়েন্টমেন্টও আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি ডিসিশনটা এখন পাচ্ছেন না সেজন্য অ্যাটর্নি সুরাইয়া আপনাদেরকে এনকারেজ করছেন মানে উৎসাহ দিচ্ছেন যে আপনারা যারা এই প্রোগ্রামের এলিজিবিলিটি আছে আপনারা এই প্রোগ্রামের আওতায় পড়েন তারা অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে ফেলেন কারণ এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না কারণ এই প্রোগ্রামটা হয়তো হোল্ড করা আছে কিন্তু যে কোনো মুহূর্তে এটা অ্যাক্টিভ হয়ে যেতে পারে সো এই সুযোগটা আপনারা হারাবেন না আপনারা সবাই অ্যাপ্লাই করে ফেলুন যারা এটা পান আর আপনার জামান ভাই আপনি যে প্রশ্নটা করেছেন অবশ্যই আমরা প্রতিদিন পাচ্ছি আমাদের অসংখ্য ক্লায়েন্ট আসছে আমরা প্রতিদিন করছি আমার আপনাকে এই প্রশ্ন করার উদ্দেশ্যটা এটাই আই নো ইউ অ্যান্ড স্পেশালি সুরাইয়া ইউ গাইস আর ভেরি বিজি ডেইলি অন দিস অ্যান্ড আপনি বিশেষ করে জামাইকা অফিসে আপনারা কাজ করেন আমি জানি আপনার তো আমি যাচ্ছি ওইটা হোল্ড করার পরে কি এটা কি থেমে আছে লোকজন কি আসা বন্ধ করে দিয়েছে একেবারেই নাকি আপনারা পাচ্ছেন ফ্রি আমরা পাচ্ছি আমরা ক্লায়েন্ট ইউ আর গেটিং গুড রেসপন্স আলহামদুলিল্লাহ and the Saida Nusrat Afrin she called before and she got her answer and she said thank you on the welcome. Facebook so we are getting spontaneous reaction also which is very good actually I feel like I really enjoy people react and giving good side bad side you know appreciate or any negative picture we will try to rectify ourselves we have all we are open to all to be honest and that is the good part right yeah so we might do mistake we never know we are not saying but we are trying our best to accommodate ourselves in an appropriate manner absolutely and a good service to the community and also the good service to our humanity also so you know lots of things are going on in around the world so we are here to help each other and give a good life
in human life in the community. We are almost at the end of the life. And Surya, I have a very serious questions on you about the program PIP, right? Yeah. Let's say a person who got his biometric, everything, his fingerprint done, his receipt is there, everything is there. So how long he hold? This will be valid until the decision of the court? Right. Yes. We have to. Because Yeah. this is very important. Right, If yeah. they have a certain time frame, then once the code is open and it is activated, then he might have to do same over and over again. No, that's most likely not going to be Okay. the process. It's going to be that once the court, if the court removes the injunction, then the application's already there. It's already filed. He just has to wait to hear from USCIS about what the next steps are. Because by this time you will have his fingerprint, you will Yeah. have the biometric information also. Right. So all these files ready, Right. just to go for the interview, right, or Right. not? If there is an interview, right. Okay. So Nikki, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। জি এই যে- আপনার প্রশ্নটা এই যে- ছিল হ্যাঁ যেহেতু প্রোগ্রামটা টেম্পোরারি হোল্ড আছে পিআইপি প্রোগ্রামে আমি যে কথাটা বলছি, জি। পিআইপি প্রোগ্রামের যে অনুষ্ঠানটা হচ্ছে, যে 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 ধারাগুলো আছে, আমি এটাই অ্যাটর্নি সুরাইয়াকে আমি জিজ্ঞেস করছিলাম যে যারা এখন পিআইপি প্রোগ্রামের আওতায় অ্যাপ্লিকেশন করছেন, রিসিপ্ট পাচ্ছেন, বায়োমেট্রিক দিচ্ছেন এবং ফিঙ্গারপ্রিন্টে হয়ে যাচ্ছে, দ্যাট মিনস তারা অলমোস্ট রেডি। এখন যখন ওরা এটা অ্যাপ্লিকেশনটা যদি, এই প্রোগ্রামটা যদি আবার চালু হয়, সক্রিয় হয়, তখন এদের অবস্থা কী হবে? তারা কি এইটা কি অ্যাপ্লিকেশনটাকে ধারাবাহিকভাবে রাখতে পারবে, নাকি তাকে আবার দ্রুত করতে হবে এই জিনিসটা? ওইটি জানতে চাচ্ছি। সেটাই অ্যাটর্নি সুরাইয়া বললেন যে যারা রিসিপ্ট লেটার পেয়ে যাচ্ছেন এবং ফিঙ্গারপ্রিন্ট নোটিশ পেয়ে যাচ্ছেন এবং আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিয়েও আসছেন, তাদের এই জিনিসগুলো কিন্তু কার্যকরী থাকবে যতদিন পর্যন্ত ফাইনাল কোনো ডিসিশন না আসে। আপনাদের ফিঙ্গারপ্রিন্টটা কার্যকরী থাকবে। ইন্টারভিউ, এরপরে হয়তো ইন্টারভিউ আসবে, কিন্তু যদিও এটা হোল্ড করা আছে, যতদিনই হোল্ড করা থাকুক আপনাদের রিসিপ্ট লেটারটা কিন্তু অ্যাক্টিভ, তারপর আপনার ফিঙ্গারপ্রিন্টও কিন্তু অ্যাক্টিভ থাকবে। সো আপনাদের চিন্তিত হওয়ার কিছু নাই আনটিল ডিসিশন এবং ইন্টারভিউ ডেট আসছে। তো সবাইকে ধন্যবাদ জানাই। Thank দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে দূর দূরান্ত থেকে আপনারা আমাদের সঙ্গে ছিলেন। আমি অ্যাটর্নি সুরাইয়া রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। Thank you. নিকি, যথারীতি আপনার জন্য অনেক কৃতজ্ঞতা। আর সুন্দর করে আমরা আজকে যতটুকু চেষ্টা করেছি আমরা আপনাদেরকে তুলে ধরার জন্য, কিভাবে আপনার ইন্টারভিউতে আপনাকে ফেস করবেন, কিভাবে আপনারা ডকুমেন্টেশন করবেন, অ্যাটর্নি সুরাইয়া ওনার অভিজ্ঞতা আলোকে শেয়ার করেছেন। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকুন। TVN24 এর আগামী প্রোগ্রাম দেখার জন্য আপনাকে আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সবসময় সন্ধ্যে 7টায় প্রতি বুধবারে আমরা থাকি, আমাদের সঙ্গে থাকুন। TVN24 সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে, সবাই দর্শক আমাদের আছেন এবং TVN24 আপনাদের কথাই বলে। TVN24 বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।